জাতিসংঘের অধিবেশনের আগেই বাইডেন মোদি বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট কাল বসবেন ডক্টর ইউনূসের সাথে। উপহার নয়, ভারতে ইলিশ রপ্তানি হবে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। বিষয়টিকে ছোট করে না দেখার আহ্বান। গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দাখিল। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ফেরতের দাবি বিএনপির। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের দ্রুত সময়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানান তিনি। তবে মোদি বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছেন সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় কূটনীতিক। বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হলেও ভারতীয় প্রধানমন্ত্রী তার এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে বিষয়টি খুব কৌশলে এড়িয়ে গেছেন। তিনি পোস্টে লিখেছেন, তাদের আলোচনা ছিল খুবই ফলপ্রসূ। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে তাদের আলোচনা হয়। এর আগে গেল 26 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। ওই সময় তিনি বাইডেনের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলার ব্যাপারে কথা বলেন। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রফতানি করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি বলেন, ইলিশ রফতানি করে যে টাকা আসবে সেটা খুব ছোট করে দেখার মতো না। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এর মধ্যে ইলিশের দাম বাড়ানো হয়েছে, কাজেই রফতানি হলে দাম বাড়বে কথাটা ঠিক নয়। তিনি আরো বলেন, যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে হয়, সেই ধারা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা সরকার চায় না। ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন। সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। শেখ হাসিনা সরকারের আমলে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করা হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার সৈকত সাদিক। অভিযোগের বিষয়ে জানাতে কথা বলছি তার সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, গুমের অভিযোগ কে করেছেন আর কার কার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। তিনি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রধান প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি গণমাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকারের সময় যে জামাতের একজন কর্মী এনামুল কবির, তাকে যে গুম করা হয়েছিল, সেই অভিযোগে কিন্তু শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধেই এই অভিযোগটি ট্রাইব্যুনালেও এসেছে এবং সেই এনামুল কবির তিনি নিজে এসেছিলেন। তিনি বলছেন তখন তাকে যখন গুম করা হয় তিনি বিভিন্ন থানায় গিয়েছিলেন, সেই অভিযোগ তখন নেয়নি। আরেকটা বিষয় তাজুল ইসলাম বলেছেন যে গত আন্দোলন হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা কোটা সংস্কার আন্দোলন, ঠিক সেই সময় কিন্তু সাভারে যে ঢাকার মতো যে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সাভারেও আন্দোলন হয়েছে। সেখানে যে পুলিশের একটি সাজোয়াজান বিপিসি, সেখান থেকে যে একটি শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয় আসাবুল নামে, এবং সেই ঘটনা কিন্তু সারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে মানুষ দেখেছে, বিশ্ব দেখেছে। সেই আসাবুলকে কিভাবে যে ফেলে দেওয়া হয়েছিল তার লাশটা, সেই অভিযোগে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যদিও গতকালকে বিকেলে তার মামা অভিযোগটি দাখিল করেছিল, সেই অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর যে তাজুল ইসলাম, তিনি ব্রিফিং করলেন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত 30টির বেশি অভিযোগ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এবং প্রত্যেকটির যে মামলা হয়েছে সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আসামি করা হয়েছে। এর পাশাপাশি শেখ হাসিনা সরকারের যে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যে মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই মামলার আসামি রয়েছে।
এবং তাজুল ইসলাম গতকাল বলেছিলেন যে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন হচ্ছে, আইনজীবী নিয়োগ হচ্ছে এবং তিনি জানিয়েছিলেন যে বিচারপতি নিয়োগ এই সপ্তাহে নাগাদ হবে। তবে যদিও তিনি আজকে বলেননি তবে তিনি আশা করছেন যে খুব শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হবে এবং এখানে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া কার্যক্রম শুরু হবে। তিনি আজকে এই হচ্ছে সব মিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে সৈকত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। শুনানি চলাকালে আদালত ফটকে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্ররা। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। সোমবার তার আইনজীবী জামিনের আবেদন করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা আপত্তি জানান। শুনানি শেষে সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। এদিকে এম এ মান্নানের জামিন শুনানির খবরে সুনামগঞ্জ আদালত ফটকে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচার আমলে প্রতিটি মেগা প্রকল্পে লুটপাটের পরিকল্পনাকারী ও ছাত্র জনতাকে খুনের সহযোগী হিসেবে এম এ মান্নানের শাস্তি দাবি করেন। শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রশাসন সহ বিভিন্ন জায়গায় থাকা জঞ্জাল সরানোর কথাও বলেন তিনি। 2008 থেকে 2024 সাল পর্যন্ত দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সংবিধান পরিবর্তনে জনপ্রতিনিধিদের মতামতের সুযোগ দিতে হবে। সরকার বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বলেন, অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। রোডম্যাপ অনুযায়ী পরবর্তী সরকার দেশ পরিচালনা করবে বলেও জানান জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা, কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। কিসের ইঙ্গিত, কিসের অবস্থান এখন শেখ হাসিনা? আপনার ভাষায়, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন, সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে ঢাকায় আসা চীনের মেডিকেল টিম। সোমবার সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান চীনের 10 চিকিৎসক। প্রথম ধাপে চোখে গুরুতর আঘাত পাওয়া 26 জন রোগীকে দেখেন তারা। ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিও শাওপেং জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার অংশ হিসেবে ঢাকা আসা এই মেডিকেল টিম আহত সব রোগীকেই দেখবেন। বিশেষজ্ঞ আরও চীনা চিকিৎসক ঢাকায় আসবেন জানিয়ে বলেন, আহতদের প্রয়োজনে দেশটিতে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু হোসেন মইনুল আহসান জানান, অন্তর্বর্তী সরকারের অনুরোধে নেপাল, যুক্তরাজ্য সহ আরও কিছু দেশ থেকে মেডিকেল টিম আনতে যোগাযোগ করা হচ্ছে। পৃথিবীর সকল দেশ থেকেই বন্ধুপ্রতিম দেশরা হাত এগিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে চাইনিজ গভর্নমেন্টকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে তার প্রথমেই আমাদের আহ্বানে তারা তাদের নিজেদের ইচ্ছায় তারা আমাদের এখানে এসেছে রুগী দেখার জন্য। তারা রুগী দেখবেন, যদি প্রয়োজন হয় তারা রুগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। আজকের টিমটা আসলে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টিম, তারা দেখছে যে কাদের কাদের চিকিৎসা প্রকৃতভাবে প্রয়োজন এবং সেই অনুসারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। We support the interim government and Bangladeshi people. So we know that a lot of injured, especially young students, hurt. So China government, at the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পর্যায়ে কর ফাঁকি দিয়ে কেউ আর রেহাই পাবেন না, এমন হুঁশিয়ারি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সেই সাথে রাজস্ব বাড়াতে করবান্ধব
পরিবেশ তৈরিতে প্রস্তুতির কথাও জানান তিনি। সকালে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর হিসাব বিবরণী জমার জন্য ই রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। তিনি জানান 1,04,00,000 করদাতা থাকলেও নিয়মিত রিটার্ন জমা দেন অর্ধেকেরও চেয়ে কম। এই সংখ্যা বাড়াতে করদাতাদের সমস্যা শুনে অনলাইন রিটার্ন জমার প্রক্রিয়া সহজ করা হচ্ছে। করদাতারা যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন তা নিশ্চিতে কাজ করছেন তারা। অনলাইনে রিটার্ন দাখিলের পর প্রক্রিয়া শুরুর প্রথম 13 দিনে 20,000 করদাতা রিটার্ন দিয়েছেন বলে জানান তিনি। রাজস্ব আয় বাড়াতে ঝুলে থাকা মামলা নিষ্পত্তির পাশাপাশি কর ফাঁকি ঠেকাতেও এনবিআর জোরালো পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। আমরা তো চাইবই যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। মামলার জট কমানোর জন্য সরকার খুবই আন্তরিক। আমাদের ইভেন হাইকোর্টেও আলাদা করে রেভিনিউর জন্য বেঞ্চ হয়েছে। আমরা অল্টারনেট ডিসপিউট রেজলিউশন সেটা আমরা ভ্যাটে এবং ইনকাম ট্যাক্সে 2 জায়গায় চালু রেখেছি। আমাদের মধ্যে একটা ভাব আছে যে আমারটাই লাগবে, মানে আমি অন্যদেরটা শুনবো না। সেটা ট্যাক্স অথরিটিরও আছে, সে কিছু ছাড়তে চায় না, আবার ট্যাক্স পেয়ারও আছে, সবটাই জিততে চায়। তো সালিশ যখন হয় তখন আপনি যখন বৈঠকে বসবেন উভয়ের কিন্তু কিছু ছেড়ে দেওয়ার মন মানসিকতা থাকা লাগবে। চোরকে চিনে ফেলায় নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি সাইদুর রহমান। রোববার রাজধানী থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই গ্রেফতার করে লিপিকার হত্যাকারী নজরুল ও জুয়েলকে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া চুরি করা স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট ও নগদ টাকাও উদ্ধার করা হয়। সোমবার সকালে পিবিআই হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে সাইদুর রহমান জানান, স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকে সূত্রাপুরের একটি ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন লিপিকা। পূর্ব পরিচিত নজরুলের ধারণা ছিল লিপিকার কাছে অনেক টাকা পয়সা আছে, তাই তার বন্ধু জুয়েলের সাথে পরামর্শ করে 10 সেপ্টেম্বর রাতে লিপিকার ফ্ল্যাটে যায় তারা দুজন। চুরির এক পর্যায়ে লিপিকার ঘুম ভেঙে যায় এবং তাদের চিনে ফেলায় তাকে হত্যার কথা পিবিআই এর কাছে স্বীকার করে ঘাতকরা। এই মোবাইল ফোনগুলো ট্র্যাক করতে করতে আমরা লিপিকার বাসার পাশে এক লোক থাকতো, এই লোকের নাম হলো জুয়েল রানা, এবং জুয়েল রানার এক বন্ধু তার নাম হলো নজরুল। এই 2 জনের সন্ধান আমরা পাই, তাদেরকে গ্রেফতার করি। মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গোমেজকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপের চাকরি করে, একাকী, তার সন্তান নাই, সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায়। রাজধানীতে সাম্প্রতিক হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। সকালে রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জেল হত্যাকাণ্ডে জড়িত 8 জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্টে রাজধানীর 22টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তালিবুর রহমান আরও বলেন, সীমিত সম্পদ দিয়ে যতটুকু কাজ করা তাই করছে পুলিশ। ঢাকা ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ডিএমপির যেসব কর্মকর্তা এখনও কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন এই পুলিশ কর্মকর্তা। আমরা জানি যে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশি তৎপরতা আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কোনো একটা ঘটনা ঘটলে আমাদের কাছে যতটুকু না রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার প্রকৃত কারণটা কি, কারা কারা এটার সাথে জড়িত, এটার উদ্দেশ্যটা কি সেটা বের করা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জাতিসংঘের অধিবেশনের আগেই বাইডেন মোদি বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট কাল বসবেন ডক্টর ইউনূসের সাথে। উপহার নয়, ভারতে ইলিশ রপ্তানি হবে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। বিষয়টিকে ছোট করে না দেখার আহ্বান। গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দাখিল। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ফেরতের দাবি বিএনপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়।
এর আগে 3টায় নিউজ টপ 10 এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bignews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।